বাইরে ভাই, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা অত্যন্ত বিপজ্জনক। বিএনপির পক্ষে কথা বললে বিএনপির দালাল, জামাত ইসলামের পক্ষে কথা বললে হচ্ছে ৭১-এর যুদ্ধ অপরাধ, আওয়ামী লীগের পক্ষে কথা বললে হচ্ছে এই যে জুলাই আগস্ট বিপ্লবের যেই হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের দোসর, এবং ছাত্র আন্দোলন যারা করেছিল জুলাই আগস্টের বিপ্লব, তাদের পক্ষে কথা বললে হয়ে যাব নব্য রাজাকার, নানাবিধ সমস্যা। যদিও আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজনকে নিয়ে কেঁদেই দিয়ে ফেললেন, তো সেই ভিডিওটি না দেখলে হয়তো অনেকেই মিস করবেন। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে, কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে ভুলেই গেছেন যে শেখ হাসিনা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কি অসভ্য ভাষায় কথা বলেছে। একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান। সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতায় বিশ্বাস করত না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে সেই সমস্ত কথাবার্তাগুলো ভুলে তারা একটি নির্বাচন চান। সেই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে চান। তাদের ভাব ভঙ্গিমায় এরকমই বোঝা যায়। আসলে প্রকৃতপক্ষে কি বিএনপি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চান, নাকি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া অথবা নির্বাচন করতে দেওয়া এই কথাটি বলে তারা একটি দ্রুত নির্বাচন চান? যাই হোক, সদ্য জামাত ইসলামের আমির একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যতে জামাত ইসলামের আমির বলছেন যে ১৯৭১ সালে যদি জামাত ইসলামের কোনো অপরাধ থেকে থাকে তাহলে তারা ক্ষমা প্রার্থনা করবেন বা ক্ষমা চাইবেন। এখন জামাত ইসলামের আমিরকে কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ১৯৭১ সালে জামাত ইসলাম বাংলাদেশের যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল? সেটা কম হোক বেশি হোক, যেটাই হোক, বাংলাদেশের জনগণ জানে। পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এটাও কিন্তু সুস্পষ্ট যে জামাত বাংলাদেশের রাজনীতিতে বা ১৯৭১ সালের রাজনীতিতে তারা যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এই যে নানাবিধ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নানা জায়গায় প্রশ্ন উঠছে যে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যে ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সেই ছাত্ররা একটি নতুন দল গঠন করতে যাচ্ছে। যদিও আপনারা জানেন যে ৩ জন ছাত্রনেতা ইতিমধ্যে এই বর্তমান যে সরকার, সেই সরকারের মধ্যে তারা আছেন। তো সেইটাকে কেন্দ্র করে বিএনপি নানাভাবে বলার চেষ্টা করেছেন, সাথে আওয়ামী লীগ তো বলছেনই যে একটি কিংস পার্টি তারা গঠন করতে যাচ্ছে। যদিও ইতিহাস বলে যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যারাই আছেন তারা সবাই কোনো না কোনোভাবে কিংস পার্টি হিসেবে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি বা জাগদল তৈরি করেছেন, তখন তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকেই সেই দলটি গঠন করেছিলেন। শুধু তাই নয়, ১৯৭১ সালের পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করছিলেন বা যুদ্ধের পরে বাংলাদেশে তিনি ক্ষমতা আরোহণ করলেন, তারপর তিনি যে বাকশাল গঠন করেছিলেন, সেটাও কিন্তু কিংস পার্টি হিসেবে বিবেচনা হয়। এরশাদও কিন্তু সেনা শাসন দিয়ে ক্ষমতায় গিয়ে তিনি জাতীয় পার্টি গঠন করেছিলেন, সেটাকেও যদি ধরা যায় কিংস পার্টি হিসেবে। পরবর্তী সময়ে বিএনপির প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকেই, সেটাও কিংস পার্টি হিসেবে ধরা যায়। এবং জামাত ইসলামকেও কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক দল থেকে জিয়াউর রহমানই কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই সূত্রে আমরা বলতেই পারি যে জামাত ইসলামও কিংস পার্টিরই একটি অংশ। তাই বলে এই বর্তমান সময়ে জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা যদি একটি দল গঠন করেন এবং তারা যদি দল গঠন করে রাজনীতি করতে চান, তাহলে সেটা কিংস পার্টি হয়ে যাবে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না। এরকম কথাবার্তা আসলে বিএনপি যে বলছেন বা অন্যান্য দলগুলো যে বলছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে একটি শঙ্কার জায়গা এই যে ছাত্র রাজনীতি বা ছাত্ররা জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত ছাত্ররা যে দলটি গঠন করতে যাচ্ছে, তারা মনে করেন যে বিএনপি তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সেই জায়গায় তারা জামাত
ঘরানার হয়ে বা জামাত ঘেঁষা হয়ে জামাতের সাথে একাত্মতা করে তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। তো সেটাও কিন্তু মানে রাজনীতির ইতিহাসে কোনো ভালো একটি দিক বলে আমি মনে করি না। তো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই জায়গায় এখন কথা বলা, প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটছে, উপদেষ্টা বা ছাত্রনেতাদের যে সমস্ত কথাবার্তা মন্তব্য, সেগুলো বিএনপির বিপক্ষে যাচ্ছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস, তাদের তৃণমূলের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতা, বিভিন্ন জায়গায় দখল, লুটপাট, বাণিজ্য, নানা সমস্যা তো আছে। সেই সমস্যাগুলো নিয়ে যখন এই জুলাই আগস্টের বিপ্লবের ছাত্রনেতারা কথা বলেন, তখন এই ছাত্রনেতারা বিএনপির রোষানলে পড়েন। আবার যখন বিএনপি কোনো কথা বলতে যান, নির্বাচন দ্রুত দেওয়ার কথা বলেন, তখন জামাত এবং এই ছাত্রনেতারা তাদেরকে মানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধাচারণ করে যে সমস্ত কথাবার্তা বলেন, সেগুলো কিন্তু শুভচিহ্ন নয়। তবে এই জায়গায় আমি আরেকটা বিষয় দেখছি যে এই যে গত 16টি বছর শেখ হাসিনা স্বৈরাচারী কায়দায় যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করলো, এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে যে অপকর্মগুলো করছেন, সেই অপকর্মগুলো বেমালুম ভুলে গিয়ে বিএনপির নেতারা অনেকটা আওয়ামী লীগের পক্ষে কেন জানি দাঁড়াচ্ছেন এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, রাজনীতি করুক বা নির্বাচনে অংশগ্রহণ করুক, সেই জায়গাটা তারা মনে করছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং সেটা ইতিবাচক বলে মনে করেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামায়াত, ছাত্রনেতারা, বিএনপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা আওয়ামী লীগের পক্ষে অথবা আওয়ামী লীগকে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি করতে দেওয়া, মানে আশু যে দিনগুলো আছে, আগামীর নির্বাচন অথবা তার পরবর্তী নির্বাচন বা আরও 10 থেকে 15 বছরের যে নির্বাচন, সেই জায়গায় তাদেরকে এনে পুনর্বাসন করাটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক যেভাবে হত্যার শিকার হয়েছিলেন, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিলেন, ঠিক সেরকমই একটি কর্মকাণ্ড হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বিষবৃক্ষ এবং আওয়ামী লীগ এত চরমপন্থার একটি রাজনৈতিক দল, তাদেরকে যারা পুনর্বাসন করবেন তাদেরকেই তারা নির্মূল করার চেষ্টা করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এর সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত বেদনাদায়ক আরেকটি ইতিহাস হবে।